আমাদের একটা বাচ্চা হওয়ার পর থেকে খেয়াল করলাম স্ত্রীর প্রতি আমার এক ধরনের অনীহা সৃষ্টি হয়েছে। আগের মতন আকর্ষণ অনুভব করি না। তার স্পর্শ, রূপ কোনো কিছুতেই আমাকে আর আকৃষ্ট করে না। আমি বুঝতে পারি তাকে আমার আর আগের মতন ভালো লাগছে না। তার শারীরিক গঠন, এমনকি কথার ধরন, সব কিছুই কেন জানি তিক্ত লাগে। সুহাসিনী, সুশ্রী, রূপবতী, মায়াবতী বলে সবসময় যার প্রশংসা করে এসেছি, এখন সেই প্রশংসা তো দূরের কথা, মাতাল করা সেই শরীরের ঘ্রাণটাও এখন আমার কাছে বিশ্রী লাগে। এমনকি সে ভালোবেসে কোনো কিছু করতে গেলেও আমার পছন্দ হওয়ার পরিবর্তে বিরক্তি মনে হয়। এইসব কথা তাকে মুখ ফুটে বলিনি। যদি কষ্ট পায় তবে আকার ইঙ্গিতে কয়েকবার বোঝাতে চেয়েছি, কিন্তু সে বুঝতে চায় না, নাকি বুঝেও না বোঝার ভান ধরে সেটাও বুঝি না। সে থাকে সারাক্ষণ আমাদের মেয়েকে নিয়ে, আর আমি থাকি আমার কাজে ডুবে। যে যার মতো করে কেটে যাচ্ছে দিনগুলো। মাঝে মধ্যে রাত নামলে ভালোবাসতে যে ইচ্ছে করে না তাও না, ইচ্ছে করে, কিন্তু অদৃশ্য এক বেড়াজাল এসে আঁকড়ে ধরে সেই মুহূর্তে। এইভাবেই চলছে দোটানায় দিনগুলো। এরই মাঝে একদিন অফিসের এক গেট টুগেদার পার্টিতে গিয়ে নাদিয়া নামে এক মেয়ের সাথে আমার পরিচয় হলো। মেয়েটি দেখতে যেমন সুন্দরী, তেমনই তার মন কাড়া চাহনি। ডায়েট কন্ট্রোল করা স্লিম ফিগার আর পাকা গমের মতো নিখুঁত ত্বক। এক পলক দেখাতে যে কোনো পুরুষ তার রূপের তীক্ষ্ণ ছুরির আঘাতে ঘায়েল হতে বাধ্য। স্লিভলেস ড্রেস পরলে তার দিক থেকে নজর ফেরানো দায় হয়ে পড়ে। পার্টির একপাশে চুপচাপ দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই মেয়েটা নিজ হতে এগিয়ে এসে বলল, আপনি আদিব, রাইট? নাদিয়াকে প্রথম দেখাতে কিছুক্ষণের জন্য যেন পুরো পৃথিবী থমকে গিয়েছিল আমার। নিভু নিভু আলোর মাঝেও এক ফালি চাঁদের দেখা পেয়ে চোখ জোড়া ঝলসে উঠেছিল এক মুহূর্তের জন্য। কাজল কালো গহীন অরণ্যের ঘেরা দুটি চোখ, সরু ভুরু জোড়া যেন তীক্ষ্ণ ছুরির ফলার মতন সরে গিয়েছে ওপাশে। ভোরের ফুটন্ত সতেজ গোলাপের পাপড়ির মতন ওষ্ঠজোড়া, শরীরে গাঢ় খয়েরি রঙের ওয়েস্টার্ন পোশাক জড়ানো। পাটিতে জ্বলতে থাকা লাল আলোতে যেন আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতন দেখাচ্ছে মেয়েটাকে। আমাকে চুপ থাকতে দেখে মেয়েটা আবার বলল, কি হলো, কথা বলছেন না যে? ভয় নেই, আমি অপরিচিত কেউ নই। আপনাদের অফিসেই ডিজিটাল মার্কেটিং অ্যানালাইসিস পদে নতুন জয়েন হতে যাচ্ছি। আপনাদের এমডি স্যার আমার আঙ্কেল, তার আমন্ত্রণেই আজ এখানে এসেছি। মেয়েটার রূপের মোহ যেন আমার বাকশক্তি কেড়ে নিয়েছে। বাকরুদ্ধ নয়নে কোনো রকম ঘাড় নাড়িয়ে বুঝলাম, হ্যাঁ, আমি সেই অধম। আমি নাদিয়া, আর আমার সাথে এত ফর্মালিটির করার কোনো দরকার নেই। আগামীকাল থেকে তো আমরা একে অপরের কলিগ হব। এভাবেই নিজেও হতে মেয়েটা এসে আমার সাথে পরিচিত হলো। কিছুক্ষণ কথোপকথনের এক পর্যায়ে ফেসবুকেও অ্যাড করে নিল। তারপর দু চারটে কথা বলার পর যে যার মতো করে আবার পার্টিতে জয়েন করলাম। পার্টি থেকে এসে ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে আছি, এমন সময় মেসেঞ্জারে টুং শব্দ করে একটা নোটিফিকেশন আসলো। মোবাইল লক খুলতে দেখি নাদিয়া মেসেজ করেছে, হাই হ্যান্ডসাম, কি করেন? ফোনটা হাতে নিয়ে টাইপ করলাম, এই তো শুয়ে আছি, আপনি? আমিও। আচ্ছা, আমাকে কি আপনার 60 বছরের মহিলা মনে হয়? আমি মনে মনে হাসলাম, তারপর লিখলাম, না, তা হবে কেন? তাহলে আপনি আপনি করে কেন বলছেন? আপনার মুখে আপনি ডাক শুনে নিজেকে 60 বছরের মহিলা মনে হচ্ছে। তাহলে কি বলে সম্বোধন করব? কেন তুমি করে? আমি কি তুমি করে ডাকার জন্য একেবারেই অনুপযুক্ত?
আমি আবার মৃদু হাসলাম। তারপর রিপ্লাই দিলাম, আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি করেই বলবো। নর্মাল কথোপকথন চলল কিছুদিন। একদিকে অফিসের বস নতুন একটা প্রজেক্টের জন্য নাদিয়াকে আমার গ্রুপে দিয়ে দিয়েছে। ফলে বেশিরভাগ সময় নাদিয়ার সাথেই থাকতে থাকতে অল্প দিনের ভিতরে একে অপরের ভিতরে বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক গড়ে উঠল। মেয়েটার মায়াবী চোখের চাহনি আর কথা বলার ধরন সব কিছুই আমাকে কেন জানি আকৃষ্ট করে, মনের মাঝে নতুন করে ভালোবাসার জন্ম দেয়। আবার নিজেকে বুঝতি এসব ঠিক না, আমার ঘরে স্ত্রী আছে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে। ইদানিং নাদিয়ার স্পর্শকাতর চাহনি আর মুখের ভাবমূর্তি আমার বেশ সন্দেহজনক লাগছে। মেয়েটা জানে আমি বিবাহিত, আমার একটা বাচ্চা পর্যন্ত আছে, তারপরও কেন যে মেয়েটা এমন করছে বুঝতে পারছি না। সেদিন রাতে সব ধোঁয়াশা দূর করে দিল নাদিয়ার দেওয়া একটা কয়েক কথার ছোট্ট মেসেজে। সে সোজাসাপটা আমাকে প্রপোজ করে বসেছে। মেসেজটা ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে। রিপ্লাই দেওয়ার সাহস পাচ্ছি না। সুন্দরী মেয়েদেরকে ইগনোর করার মতন সাহস পুরুষ মানুষের বরাবর একটু কমই থাকে, আর নাদিয়ার মতন মেয়েকে তো একেবারেই নয়। হ্যাঁ বা না কোনোটাই বললাম না। পরদিন সকালে অফিসে যেতেই নাদিয়া ডেস্কের পাশে এসে খানিকটা ঝুঁকে মুখের কাছে এসে বলল, এই যে মিস্টার, উত্তরটা কিন্তু আমি এখনো পাইনি। এইভাবেই চলল কয়েকটা দিন। কিন্তু নাদিয়ার মতন মেয়েকে বেশি দিন এড়িয়ে চলা কোনো পুরুষের পক্ষেই সম্ভব নয়। তাকে বললাম, দেখো আমি বিবাহিত, আমার একটা মেয়ে আছে। নাদিয়া বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নিয়ে বলল, তাতে কি হয়েছে? আর এমন একটা ভাব দেখাচ্ছ মনে হচ্ছে তুমি তোমার সংসার জীবন নিয়ে খুব হ্যাপি। স্ত্রীর সাথে কবে মন খুলে দুদণ্ড কথা বলেছ মনে আছে? আদিপ, আমি তোমার সুখের কারণ হতে চাই, প্লিজ। এইভাবে চলল আরও কিছুদিন। কিন্তু কথায় আছে না, লোহা আর চুম্বক একসাথে থাকলে বেশিক্ষণ সরে থাকতে পারে না। শেষমেশ নাদিয়ার রূপের মোহে নিজেকে ধরা দিয়েই দিলাম। মেয়েটা বেশ চঞ্চল। আমি কখন কি চাই না চাই বলার আগেই বুঝে ফেলে সে। এমন কাউকেই তো চেয়ে এসেছি আমি। ওর স্পর্শকাতর আলিঙ্গন আমার পুরুষত্বকে নাড়িয়ে তোলে বারবার। ইচ্ছে করে সব ভুলে গিয়ে নাদিয়ার প্রেম দরিয়ার মাঝে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু ঝাঁপ দেওয়ার কথা মাথায় আসলেই আমার পরিবার নামক জালটা এসে আষ্টে পিষ্টে ধরে। তখন নিজেকে সংযত করে নিই আবার। ইদানিং নাদিয়ার প্রতি একটু বেশি দুর্বল হয়ে পড়ছি। বেশ চুটিয়ে প্রেম চলছে আমাদের ভিতরে। ইচ্ছে করে সব সময় নাদিয়ার সাথেই কাটাতে, সারাক্ষণ ওর সঙ্গে থাকতে। নানান বাহানায় অফিসের নামে লেট নাইট করে বাসায় ফিরি। অবন্তী কিছু জিজ্ঞেস করলে বিরক্তি নিয়ে জবাব দিই, তুমি তো আছো সারাদিন তোমার সংসার আর বাচ্চা নিয়ে, বাইরে কত কাজ সামলাতে হয় তুমি জানো? অবন্তী আর কিছু বলে না, চুপচাপ আমাদের মেয়ের দিকে তাকিয়ে থাকে শুধু। তখন বড্ড খারাপ লাগে, নিজেকে অপরাধী মনে হয়। পরক্ষণে আবার নাদিয়ার চিন্তায় বিভোর হয়ে পড়ি। অফিসের বস নতুন প্রজেক্টটা আমাকেই দিয়েছে। রাঙামাটি যেতে হবে 3 দিনের জন্য। সহকর্মী হিসাবে দিয়েছে নাদিয়াকে। 3 দিনের ট্যুর। দুজন যেন মেঘ না চাইতেই জল পেলাম। একান্ত নিরিবিলি সময় কাটানোর জন্য এর চাইতে মোক্ষম সুযোগ আর হতেই পারে না। অবন্তীকে কোনো রকম বুঝিয়ে বেরিয়ে পড়লাম রাঙামাটির উদ্দেশ্যে। অফিস থেকে 5 তারকা একটা হোটেলে 2টো রুম বুকিং করে রেখেছে আগে থেকেই। 2টো রুম বুকিং দেওয়া দেখে দুজনেই হাসলাম। যেখানে একান্ত নিরিবিলি সময় কাটাবো সেখানে 2টো রুমের কি প্রয়োজন? দিনের ব্যস্ততা শেষ করে রাতে হোটেলে ফিরে দুজনে একই রুমে ঢুকলাম। আহা, এতদিনের জল্পনা কল্পনা সাধন হতে চলেছে আজ। নাদিয়ার মতন এমন রূপসী একটা মেয়েকে
এইভাবে পাবো ভাবতেই মনের মাঝে সুখের দোলা বয়ে যাচ্ছে। ড্রিম লাইটের আলোতে নাদিয়াকে আরো বেশি আবেদনময়ী আর সুন্দরী লাগছে। নাদিয়ার আবেদনে নিজেকে সঁপে দিয়ে এতদিনের অপূর্ণ বাসনাটাকে পূরণ করতে যাব, ঠিক তখনই নাদিয়ার মুখের পরিবর্তে অন্য একটা মুখ দেখে ছিটকে সরে গেলাম। নাদিয়া তার সর্বশক্তি দিয়ে আমাকে আলিঙ্গন করার চেষ্টা করলো, কিন্তু না, ভয়ে কুঁচকে গিয়ে একপাশে চুপচাপ দাঁড়িয়ে রইলাম আমি। আমার স্ত্রীর মুখটা আগুনের শিখার ন্যায় জ্বলজ্বল করে উঠল চোখের সামনে। নিজের অজান্তেই ফিরে গেলাম কয়েক বছর আগে। আর যেই মেয়েটার শরীর আমাকে আর টানে না, যাকে দেখলে আমার ভিতরে কামনার ঝড়ও ওঠে না, সেই মেয়েটাও 1 বছর আগে এমনই ছিল। এখন ঠিক নাদিয়া যেমন, ঝলসানো রূপ, ফিটফাট শরীর, নিখুঁত শরীরে মাতৃত্বের দাগ পড়ে যাওয়াতেই যেই স্ত্রীকে আমার আর এখন সহ্য হয় না, এর জন্য তো দায়ী আমি। আমার বাবা হওয়ার আবদার রাখতে গিয়েই তো অবন্তী মা হয়েছে। টানা টানা চোখগুলো নির্ঘুম রাত জেগে বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে কালচে ছাপ পড়ে গর্তে ঢুকে গিয়েছে। ফোলা ফোলা গালের দুপাশ বাচ্চার যত্ন আত্তি করতে গিয়ে ভেঙে গিয়েছে। বাচ্চা পেটে আসার পর বাচ্চার স্বাস্থ্যের কথা চিন্তা করতে গিয়েই আজ স্লিভলেস শরীরটাতেও অসংখ্য ভাঁজ পড়েছে। আজ নাদিয়ার যেই রূপ যৌবন আমাকে আকৃষ্ট করছে, এই যৌবন তো নাদিয়ারও একদিন মাতৃত্বের দাগ পড়ে নষ্ট হয়ে যাবে। তাহলে তখনও কি নাদিয়াকেও আমার স্ত্রীর মতন অন্য চোখে দেখব? তাহলে কি আমি ভালোবাসার নয়, দেহের ক্ষুধার্ত? কিন্তু আমি তো এমন ছিলাম না। যে মেয়েটা তার ক্যারিয়ার ভুলে সব কিছু ছেড়ে ছুড়ে শুধুমাত্র আমাকে বাবা ডাক শোনানোর জন্য নিজের সব কিছু বিসর্জন দিল, তাকে ঠকানোর মতন দুঃসাহস আমার নেই। রুম থেকে বেরোনোর সময় নাদিয়ার দিকে না তাকিয়েই বললাম, তুমি একদিন বলেছিলে না তুমি আমার সুখের কারণ হতে চাও? সরি নাদিয়া, তোমাকে দিয়ে তা আজীবনেও সম্ভব নয়। পারলে আমাকে ক্ষমা করে দিও। নাদিয়ার প্রত্যুত্তরে আশা না করেই রুম থেকে বেরিয়ে তৎক্ষণাৎ বসকে মেল করলাম, এই প্রজেক্ট আমি এখানেই শেষ করছি, দায়িত্বটা অন্য কাউকে যেন দিয়ে দেন। বস হয়তো রাগে ক্ষুব্ধ হয়ে আমাকে চাকরিচ্যুত করবে। সমস্যা নেই, যোগ্যতা থাকলে এই শহরে জীবিকার অভাব হবে না। আমার ঢাকাতে ফেরা দরকার। অনেক বড় ভুল করে ফেলেছি। যে মানুষটা আমাকে অন্ধের মতন বিশ্বাস করেছে, তার বিশ্বাসের মর্যাদা নষ্ট করে বাসের টিকিট কেটে রওনা দিলাম আমার চিরস্থায়ী সুখের সন্ধানে। ওইখানেই তো আমি প্রকৃত সুখী। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন গল্পগুলি শোনার জন্য।